অর্ঘ মুখার্জি। আজকে আমি তোমাদের কনসেপ্ট বোঝাবো ক্যাশবুক সম্পর্কে। কিছুদিন ধরে আমার স্টুডেন্টরা বলছে যে ক্যাশবুক সম্পর্কে তাদের প্রপার আইডিয়া হচ্ছে না, তাই তারা ক্যাশবুক সম্পর্কে প্রপার আইডিয়া একটা ভিডিও বানাতে আমাকে রিকোয়েস্ট করেছিল। তাদের এই রিকোয়েস্টের উপরে আজকে আমি একটা ভিডিও বানিয়েছি। দেখো, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং আমার এই ভিডিওটার সঙ্গে সঙ্গে দেখতে হবে কোয়েশ্চেনটা তোমাদের কাছে শো করবে। তোমরা দেখতে পাচ্ছ যে লেখা আছে ফ্রম দ্য ফলোইং ডিটেলস প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশবুক। ফ্রম দ্য ফলোইং ডিটেলস প্রিপেয়ার এ ডাবল কলাম ক্যাশবুক। আজকে আমরা শিখবো ডবল কলাম ক্যাশবুক। ডবল কলাম ক্যাশবুক, ঠিক আছে? দেখো এখানে কি করে বানাতে হয় ডবল কলাম ক্যাশবুক। প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ ডট 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 ক্যাশ বুক, ব্র্যাকেটে লিখতে হবে ডবল কলাম, আর সিঙ্গেল কলাম মানে যদি লিখতে হতো সিঙ্গেল কলাম। ওকে, তারপর থাকবে ডেট, পার্টিকুলার্স, ভিএন, ভিএন মানে হচ্ছে ভাউচার নম্বর, এলএফ মানে হচ্ছে লেজার ফোলিও। এর সাথে রয়েছে পাশের ঘরে ক্যাশ এবং ব্যাংক, দুটোই আমি দেখতে পাচ্ছি রুপিস লিখেছি। তারপরে ঘরে আবার সিমিলারলি ডেট, পার্টিকুলার্স, ভিএন, এলএফ, ক্যাশ আর ব্যাংক দেখতে পাচ্ছ আশা করি ভালো করে। এবারে যদি এটা সিঙ্গেল কলাম ক্যাশবুক হতো তাহলে শুধুমাত্র সিঙ্গেল কলাম ক্যাশবুক যদি খালি ক্যাশের ঘর পড়তে খালি ক্যাশ লিখতে হতো, আর ডেবিট দিকে ক্যাশের ঘর হতো, আর ক্রেডিট দিকে একটা ক্যাশের ঘর হতো, সেক্ষেত্রে ব্যাংকের ঘর তৈরি করার দরকার পড়তো না। যেহেতু ডবল কলাম ক্যাশবুক তাই ডেবিট দিকে একবার ক্যাশ একবার ব্যাংক, সিমিলারলি ক্রেডিট দিকে একবার ক্যাশ একবার ব্যাংক। এবার একটা ট্রিক শিখিয়ে রাখি তোমাদেরকে। ক্যাশবুকে যখন আমি কোনো টাকা পাবো, সেটা ক্যাশের থ্রুতে পাই বা ব্যাংকের থ্রুতে পাই, সবসময় সেটা ডেবিট দিকে আসে। তাহলে আমি এটাকে অ্যারোটাকে উপর দেখতে পাবো। আর যখন আমি পেমেন্ট করবো তখন ক্যাশবুকের ক্রেডিট দিক থেকে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কমে গেলে ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স কমলে আসবে ডেবিট দিকে, বাড়লে আসবে ডেবিট দিকে, আর কমলে আসবে ক্রেডিট দিকে। ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স বাড়লে পরে আসবে ডেবিট দিকে, আর কমলে পরে আসবে ক্রেডিট দিকে। কোশ্চেনে প্রথমেই বলেছে 2020 সাল এপ্রিল মাস, তো তাই জন্য ডেটের প্রথমে 2020 সাল এপ্রিল মাস এখানে লিখলাম, এদিকেও ডেটের ঘরে লিখব এপ্রিল মাস 2020। দেখো এখানে লেখা আছে 2020 সাল এপ্রিল মাস, ডেটের এখানে লেখা আছে 2020 সাল এপ্রিল মাস। প্রথম জান ক্যাশ ইন হ্যান্ড, এটা ওপেনিং ব্যালেন্স বোঝাচ্ছে। তো আমি 1 তারিখ দিলাম, কোশ্চেনে 1 তারিখ দিলে হচ্ছে 1 তারিখ দিয়ে লিখলাম টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি মানে এটা আমার ওপেনিং ব্যালেন্স। কি হয়েছে? এটা আমার ওপেনিং ব্যালেন্স হয়েছে। তো ক্যাশে যেহেতু যেটা ক্যাশের ঘরে লিখলাম 1000 টাকা, ব্যাংকের ঘরে লিখে দিলাম ড্যাশ, এটা ক্যাশের ব্যালেন্স, লিখলাম কি টু ব্যালেন্স বিডি। ক্যাশের ঘরে কি লিখলাম 1000 টাকা, আর ব্যাংকের ঘরে লিখলাম আমি ড্যাশ। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এর সাথেই বলেছে ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক। যদি এটা নরমাল ব্যালেন্স দিত তাহলে আমি লিখতাম এইখানে ওপেনিং ব্যালেন্স, কারণ বাড়লে পরে ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিট কে শো করছে না, বাড়লে পরে এই দিকে আসে। কিন্তু এখানে দেখো পাশে লেখা আছে ওভারড্রাফট, ওভারড্রাফট বা ক্রেডিট ব্যালেন্স বা নেগেটিভ ব্যালেন্স যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে ডেবিট দিকে না লিখে তার উল্টো দিক ক্রেডিট দিকে লিখতে লাগবে। আই রিপিট, যদি পজিটিভ ব্যালেন্স হয় তো ডেবিট দিক, কারণ আমরা কি জানি ক্যাশ বা ব্যাংক দুটো রিয়েল অ্যাকাউন্ট, অ্যাসেট, পজিটিভ ব্যালেন্স হয় এদের সবসময়, তো ওপেনিং ব্যালেন্স সর্বদা ডেবিট হবে। কিন্তু এখানে ব্যাংকের ব্যালেন্সের পাশে ওভারড্রাফট কথাটা লেখা আছে, তার মানে এটা কি আছে? ক্রেডিট ব্যালেন্স হবে। তাই দেখো 1 তারিখ দিয়ে এই দিকে লিখছি বাই ব্যালেন্স বিডি, যে ক্যাশের ঘরে ড্যাশ আর ব্যাংকের ঘরে 200 টাকা দেওয়া আছে। কনসেপ্ট ক্লিয়ার হলো আশা করি। 2 তারিখে বলা আছে ক্যাশ সেল, ক্যাশ সেল যদি ক্যাশে সেল করে দিলে নিশ্চয়ই ক্যাশবুক বাড়বে, আর বাড়লে কি বললাম ডেবিট দিকে লিখতে। তো 2 তারিখ দিয়ে লিখলাম কি টু সেল। আরে বাবা, ক্যাশে যদি বিক্রি করি জানেন আপনি কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। ক্যাশবুক হচ্ছে সিমিলার ক্যাশ অ্যাকাউন্টের মতো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল বলে কিছু বিক্রি করেছি ক্যাশে, তাই ক্যাশের ঘরে 500 টাকা বাড়িয়ে দিলাম, ব্যাংকের ঘরে কিছু এন্ট্রি হবে না, এক্ষেত্রে ড্যাশ। 3 তারিখে বলা আছে রিসিভ এ চেক ফ্রম অরুণ, রিসিভ এ চেক ফ্রম অরুণ। যদি আমি কারোর কাছ থেকে চেক পাই, চেক মানে ব্যাংক, তো সেক্ষেত্রে এমনি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অরুণ, জার্নাল এমনি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অরুণ। দেখো ক্যাশ বুক
ডবল কলাম ক্যাশ আর ব্যাংক দুটোই বলছে, এটা ক্যাশেরও যেমন মনে করব, ব্যাংকেরও মনে করব। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু অরূপ, তাহলে কি লিখলাম, ক্যাশ বুকে লিখলাম টু অরূপ বলে। কার ঘরে বসালাম এখানে 300 টাকা, কেন না এটা তুমি চেক করছি। চেকের কথাটা মনে রাখবে, একটু ভালো করে বলে দিই। যদি চেক সেদিনকাই পাই, যেদিনকে আমি চেক পাচ্ছি সেদিনকাই যদি আমি ব্যাংকে ডিপোজিট করি, তো অবভিয়াসলি সেটা ব্যাংকের ঘরে আসবে। অথবা চেক সম্পর্কে পরে কিছু না বলে থাকে, তাহলে সেক্ষেত্রে ওটাকে আমি ধরে নেবো কি সেদিনকাই ব্যাংকে আমি ডিপোজিট করছি। তো সেম ডেটে যদি ডিপোজিট হয় তাহলে সেটা ব্যাংকের ঘরে ডাইরেক্ট আসবে। অথবা যদি কিছু না বলে দেওয়া থাকে, তো আমরা অ্যাজিউম করে নেবো যে চেকটা যেদিনকা পেয়েছি সেদিনকাই ব্যাংকে ডিপোজিট করছি, অর্থাৎ সেম ডেটে ডিপোজিট হচ্ছে। যেহেতু সেম ডেটে ডিপোজিট হচ্ছে, তাই আমরা এটাকে ব্যাংকের ঘরে সরাসরি লিখবো। এরপরে একটু মন দিয়ে দেখবে, 4 তারিখে লিখেছি রিসিভ এ চেক ফ্রম সুজন, কিন্তু 5 তারিখে চেক সম্পর্কে বলেছে চেক রিসিভ ফ্রম সুজন ডিপোজিটেড ইনটু ব্যাংক। অর্থাৎ সুজনের কাছ থেকে 4 তারিখে চেক পেয়েছি, কিন্তু চেকটা 4 তারিখেই ব্যাংকে জমা না করে 5 তারিখে জমা করেছি। এক্ষেত্রে বাচ্চাদের একটা ভুল করে, তাড়াতাড়ি করতে তারা কি করে, অঙ্কটা পুরোপুরি পড়ে না। তো অঙ্ক তোমরা আগে অঙ্কটা পড়বে ভালো মতো, তবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো, আগে 3 নম্বর এন্ট্রিতে অরূপের কাছে পেয়েছিলাম এবং কিছু বলে দেওয়া ছিল না, সেম ডেটে ডিপোজিট করছি এটাও বলে দেওয়া ছিল না, কিন্তু কোশ্চেন আর কোথাও ওই চেক সম্পর্কে আর কোনো ইনফরমেশন দেওয়া ছিল না। আমরা অ্যাজিউম করেছিলাম যে অরূপের চেকটা সেম ডেটে ব্যাংকে ডিপোজিট করেছি। আর যদি কিছু বলে রাখতে যে সেম ডেটে ডিপোজিট করছি, তো অবভিয়াসলি সেটা ব্যাংকে ডিপোজিট হতো। কিন্তু সুজনের চেকটা 4 তারিখে পেয়েছি এবং 5 তারিখে সেটা ব্যাংকে ডিপোজিট করেছি। তো মনে রাখবে, চেক যদি সেম ডেটে ডিপোজিট না হয়, অর্থাৎ আজকে চেক পেলাম কি করছি কালকে যদি ডিপোজিট করি, তো সেক্ষেত্রে প্রথমে চেকটাকে ক্যাশে করবো। কোথায় ধরো মনে করবো, ক্যাশে মনে করবো। তো 4 তারিখে প্রথমে দেখো লিখেছি টু সুজন বলে, ব্যাংকে জমা না করে লিখেছি কোথায়, প্রথমে দেখো ভালো করে ক্যাশে জমা করেছি। কোথায় জমা করেছি, ক্যাশে। মনে করছি কি ক্যাশে জমা করেছি। আর 5 তারিখে সেই চেকটাই আমি কিছু জমা করেছি, ব্যাংকে জমা করেছি। চেক যদি সেম ডেট ডিপোজিট না হয়, চেক হলেও সেটাকে মনে করবো আমি প্রথমে কি ক্যাশ, তাহলে টু সুজন বলে আমি রাখলাম ক্যাশ বুকে। আমি তখন ধরবো কি এরকম এন্ট্রিটা, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সুজন, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সুজন, তাহলে ক্যাশে করে টু সুজন বলে দিয়েছি। ওকে, কারণ সেম ডেটে ডিপোজিট হয়নি। পরবর্তীকালে 5 তারিখে যখন এই চেকটা আমি আবার ব্যাংকে ডিপোজিট করছি, তাহলে যদি ব্যাংকে ডিপোজিট করি তাহলে কি হবে, ব্যাংকে যদি ডিপোজিট করি, ক্যাশ যদি ব্যাংকে ডিপোজিট করি, তাহলে যে জার্নালিটি কি হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ব্যাংকের ঘরে কি লিখছি, টু ক্যাশ, ব্যাংকের ঘরে লিখছি টু ক্যাশ বলে কার ঘর বাড়ছে, ব্যাংকের ঘরে 400 টাকা লিখলাম। সিমিলারলি যেমন ব্যাংক বাড়লো, তেমনি তোমরা দেখবে ক্যাশটা কি হলো, কমলো। যেমনি ব্যাংক বাড়লো, চেক যদি আমি পাচ্ছি চেক কিন্তু মনে করছি ক্যাশ, তো পরের দিন যখন জমা করবো তো আমার ক্যাশের তো ব্যালেন্স কমবে আর ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তো ব্যাংক বাড়ছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ব্যাংকের ঘরে টু ক্যাশ বলে 400 টাকা, আর ক্যাশের ঘরে বাই ব্যাংক, তাহলে আমি লিখলাম কি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংকের ঘরে টু ক্যাশ আর ক্যাশের ঘরে বাই ব্যাংক, বাই ব্যাংক বলে ক্যাশের ঘরে 400 টাকা লিখলাম। ওকে, আর একটা ইজি ট্রিক বলি, এটা হচ্ছে কি বাড়ছে কার ঘর, জমা করছি ব্যাংকে, ব্যাংকের ঘরে লিখলাম 400 টাকা, ব্যাংকের জমা অবভিয়াসলি বাড়লে ডেবিট দিকে লিখলাম, লিখছি ব্যাংকের ঘরে, তাহলে তার অপোজিট কি আছে এখানে ক্যাশ, ব্যাংকের ঘরে জমা করছি বলে টু ক্যাশ বলে লিখি। ওকে, আর যখনই আমি চেকটা জমা করলাম তখন তোমার ব্যাংকের ব্যালেন্স যেমন বাড়লো, তো ক্যাশের ব্যালেন্স তো কমলো, তো ক্যাশের ব্যালেন্স কমলে নিশ্চয়ই ক্রেডিট দিক দেখতেই পাচ্ছ লেখা আছে, লিখছি তখন আমি বাই ব্যাংক, কি লিখছি বাই ব্যাংক। ওকে, ক্যাশের ঘরে যখন কমাচ্ছি তখন লিখছি কি তার উল্টো দিকে আছে ব্যাংক, বাই ব্যাংক। কনসেপ্ট ক্লিয়ার? এটাকে অবশ্যই কন্ট্রা এন্ট্রি বলে। কি এন্ট্রি বলা হয়? কন্ট্রা এন্ট্রি। তো এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তো এখানে আমি লিখলাম সি, এদিকে হচ্ছে এলএফ এর ঘর, ঠিক দ্বিতীয় ঘরটা এলএফ ছিল, তো এখানে আমি এটা সি লিখবো, ছোট্ট করে কি লিখবো সি, আর এর সরাসরি লিখবো সি, দ্যাট ইজ কন্ট্রা এন্ট্রি, সি ফর কন্ট্রা। কন্ট্রা এন্ট্রি কাকে বলে? যখন ক্যাশ ব্যাংকে জমা করা হয় বা ব্যাংক থেকে ক্যাশ তোলা হয়, অথবা আমাদের দুটো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাক্সিস অ্যাকাউন্ট আছে, একটা এসবিআই অ্যাকাউন্ট আছে। তো অ্যাক্সিস থেকে টাকা এসবিআই তে পাঠাচ্ছি, এসবিআই থেকে টাকা অ্যাক্সিসে দিচ্ছি। তো এই যে এন্ট্রিগুলো এগুলোকে কন্ট্রা এন্ট্রি বলে। ক্যাশ, ক্যাশ, ব্যাংক, ক্যাশ, আর ক্যাশ ব্যাংক, ভালো বলতে ক্যাশে ক্যাশ ব্যাংক, ব্যাংক ক্যাশ, আর ব্যাংক
ব্যাংক। এই এন্ট্রিগুলো কি বলা হয়? কন্ট্রা এন্ট্রি বলা হয়। কনসেপ্ট ক্লিয়ার? এরপরে দেখো কি বলা হয়েছে, লাস্টে 6 তারিখে বলা হয়েছে ফার্নিচার পারচেজিং ক্যাশ। আমি ফার্নিচার কিনেছি, ফার্নিচার যদি কিনি, ফার্নিচার পারচেজিং ক্যাশ, তাহলে জার্নাল এন্ট্রি কি ফার্নিচার কিনলে ক্যাশ আসবে না ক্যাশ যাবে? ক্যাশ অবভিয়াসলি যাবে, তাই না? আর ক্যাশ গেলে তুমি দাও, তুমি এখানে বলেছো যে ক্রেডিট দিকে আসবে। আর একটুখানি কনসেপচুয়াল দেখে যদি ফার্নিচার কিনি তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? ফার্নিচার অ্যাসেটস, অ্যাসেটস কামিং, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে বাই, ফার্নিচার বলে ক্যাশের ঘরে বসিয়ে দিলাম। তোমাদের যদি জার্নাল বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এই মুখার্জি কমার্স একাডেমিতে তুমি আমার যে পুরো ভিডিওগুলো আছে 1, 2, ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, ভিডিও নাম্বার 3, ভিডিও নাম্বার 4, ওগুলো দেখতে পারো, যে তোমাদের বেসিক যে জার্নালের যদি কনসেপ্টের প্রবলেম থাকে সেগুলো সবই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এবার আমাকে ক্যালকুলেশন করতে লাগবে। দেখতে পাচ্ছ তোমরা 1000 টাকা, 500 টাকা, 400 টাকা, তাহলে হচ্ছে 1500, 400, 1900 টাকা। এই দিকটা অবভিয়াসলি বড় হচ্ছে, তো আমি এই দিকটা যোগ করলাম, 1900 টাকা এখানে লিখলাম বক্সের মধ্যে। এই 1900 টাকাটাকে আমি এই দিকেও নিয়ে আসলাম। ঠিক দেখো, ক্যাশের ঘরে দেখো, ক্যাশেরটা যোগ করলাম, ক্যাশের ঘরে লিখলাম। আর 1900 টাকা থেকে 400 আর 100, 500 টাকা বিয়োগ করে থাকছে কত টাকা? 1400 টাকা। এই 1400 টাকাটা এখানে লিখলাম। একটু দেখো, আমি দেখো এই দাগটা সোজাসুজি আমি এখানে লিখেছি। বাচ্চারা কি করে না, এই দাগটা এখানে করে, তো এই দাগটা এখানে, এমনি করে কিন্তু হবে না, দুটো একদম সোজাসুজি থাকতে লাগবে। ওকে, আর এই যে 1900 টাকা বেরোলো যোগফল, তার থেকে আমি এগুলোকে, মানে এটা হচ্ছে আমার আয়ের দিক, এর থেকে আমি ব্যয়গুলো বাদ দিয়ে থাকছে কত? উদ্বৃত্ত বা যেটা আমাদের হাতে থাকবে সেটা কত টাকা? 1400 টাকা। এটা ব্যালেন্সিং ফিগ করে, ব্যালফিগ বা ব্যালেন্সিং ফিগার করে বেরোবে। মানে 1500, 1500, 400, 1900 থেকে 500 টাকা বাদ দিলাম, 1400 টাকা বেরোলো। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক সেম, ঠিক সিমিলারলি ব্যাংকের ঘরটা যদি যোগ করি তাহলে 300 আর 400, 700 টাকা এদিকে বেরোলো। 700 টাকা থেকে যদি আমি এদিকে 200 টাকা বাদ দিয়ে দিই তাহলে বেরোচ্ছে 500 টাকা। দেখো বাই ব্যালেন্স সিডি করে লিখেছি কত? একটা দিকে ক্যাশে করে 1400 আর ব্যাংকের করে 500 টাকা। একটা দিন মনে রাখবে, একটু পরিষ্কার করে লিখবে। দেখো 1900 টাকা, ঠিক দেখো আমি দেখতে পাচ্ছি একটা গ্যাপ রেখে উপরে লিখেছি কি বাই ব্যালেন্স সিডি। 7 তারিখ ধরেছি, কারণ হচ্ছে ডেটটা 5 তারিখ অবধি দেওয়া ছিল। তো আমি একটা অ্যাসাম্পশন ধরে নিলাম যে হয়তো সপ্তাহে সপ্তাহে ক্যাশ বুক ক্লোজ করছে, তো এখানে 7 তারিখ লিখেছি। তো পরে সপ্তাহে 8 তারিখ লিখে দিলাম টু ব্যালেন্স বিডি, কি লিখলাম? টু ব্যালেন্স বিডি। কনসেপ্ট ক্লিয়ার? টু ব্যালেন্স বিডি বলে এই যে সিডি ব্যালেন্সটার যে ইয়ে লিখছি না, অ্যামাউন্টটা 1400 আর 500, যথাক্রমে ক্যাশেরটা ক্যাশের ঘরে আর ব্যাংকেরটা ব্যাংকের ঘরে বসিয়ে দিলাম। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, যাতে আমার এই ভিডিওটা থেকে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হয়। আর অবশ্যই যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। এবং যদি তোমাদের মনে হয় যে আমাদের এই ক্যাশ বুকের সিঙ্গেল কলামে তোমাদের দরকার আছে বা ক্যাশ বুকের থিওরি দরকার আছে বা এর পরের যে ক্লাস 11-এর যে অন্যান্য চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি সেগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আর যাওয়ার আগে বলে দিচ্ছি, আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।